কাল্পনিক স্টোরি, এটার সাথে বাস্তবের কোনো মিল নেই। এগুলো সব বিনোদন এবং অ্যাওয়ারনেসের জন্য। কি এটা? এই খামটা জিকে জাঙ্কুক কি বা কেন দিতে চাইলো? আসলেই কে জাঙ্কুককে দিতে চেয়েছিল নাকি তাকে? ভাবনা পড়ে যাইতে হঠাৎই দরজার কাছে নজর যেতেই থমকে যায় মেয়েটা। দরজার কাছে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। রুম জুড়ে পিনপিন নীরবতা। কি দেখছিলে? নরম কণ্ঠে প্রশ্ন করে এগিয়ে এলো জাঙ্কুক। তে কোনো উত্তর না দিয়ে পার্সটা দ্রুত বন্ধ করে নিল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। জাঙ্কুক তার দিকে এগিয়ে এসে পার্স থেকে ধীরে হাত বাড়িয়ে কাগজটা তুলে নেয়। এক পলক তাকিয়ে থেকে হালকা হাসে। পুরনো কারোর চিঠি নাকি নতুন কারোর? তে হতভম্ব হয়ে পড়ে। কিছু বলার আগে জাঙ্কুক আবার বলে, যদি কেউ তোমার খুব কাছের স্মৃতিগুলো জানে, তখন সেটা কি ভালোবাসা টানে নাকি এর পেছনে রয়েছে অবর্ণনীয় ভয়? জাঙ্কুক কফির মগটা পাশে রেখে বলল, খামটা কি আমি দেখতে পারি প্লিজ? তে দিতে না চাইলেও তার হাত কাঁপছে। সে জানে জাঙ্কুক নাছোড়বান্দা, খামটা না দেখা পর্যন্ত ছাড়বে না। তাই খামটা জাঙ্কুকের দিকে এগিয়ে দিল সে। জাঙ্কুক ধীরে ধীরে একটা একটা করে জিনিসগুলো বের করতে লাগলো। প্রথমে একটি পুরনো ব্রেসলেট বের করলো, সোনালি রঙের। ছোট একটা কাটা দাগ আছে পাশে। এটা তো হারিয়ে গিয়েছিল। ফিস করে বলল তে, যা হয়তো শুনতে পায়নি জাঙ্কুক। এরপর বের করলো একটা ছবি। তের ছবি, পাশে দাঁড়ানো কেউ যার মুখের অংশটুকু ছেঁড়া। লেখাটা পড়লো সে। লেখাটা পড়ে জাঙ্কুক চোখ তুলে এক পলক তাকায় তের দিকে। তে চুপ করে আছে। এই ছবি কবে তুললো সে? না হলেও 4 বছর আগের ছবি তোলা। তের বাবা তুলে দিয়েছিল ছবিটা, কিন্তু পাশের জনকে এটাই মনে পড়ছে না তের। জাঙ্কুক বেশ শান্ত ভঙ্গিতে জিনিসগুলো দেখছে। তার মুখ দেখে বোঝার উপায় নেই এই মুহূর্তে মনে ঠিক কী চলছে। গভীরভাবে তের দিকে তাকিয়ে বলে, এই জিনিসগুলো যে দিয়ে থাকুক না কেন, সে কিন্তু তোমার কাছের মানুষদের থেকেও বেশি তোমাকে চেনে, অথবা চিনে নিতে চায় এতটা গভীরে, যেখানে তুমি নিজেও নিজেকে চেনো না। এই খামটা কে দিল? এত পুরনো জিনিস আর কথাগুলো কে বললো আমাকে? সে কি আমার সিক্রেট লাভার? জাঙ্কুক খামের জিনিসগুলো সুন্দর করে ডিভানের উপর রেখে তের দিকে তাকালো খাড় কাত করে। তের শরীরে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। জাঙ্কুক কিছু বলার আগেই তার ফোনটা বেজে উঠল। জাঙ্কুকের কানে যেন গেলেই না ফোনের আওয়াজ। সে ঘাড় কাত করে তের পানে তাকিয়ে আছে। আপনার ফোন বাজছে জাঙ্কুক। জাঙ্কুক কোনো উত্তর করলো না। তের দিকে 2 পা এগোতেই তে পেট চেপে নিচে বসে পড়লো। কাতর কণ্ঠে বলল, আমার খুব যন্ত্রণা হচ্ছে জাঙ্কুক, খুব কষ্ট হচ্ছে আমার। মুহূর্তের মাঝে জাঙ্কুকের চোখের রং পাল্টে গেল। তের সামনে হাঁটু গেড়ে বসে পেটের উপর হাত রাখলো। উদ্বিগ্ন স্বরে শোধালো, কি হয়েছে জান? জাঙ্কুকের শার্ট খামচে ধরে তে বলে, পেটে প্রচণ্ড ব্যথা করছে জাঙ্কুক, আমি সহ্য করতে পারছি না। জাঙ্কুক দ্রুত তেকে কোলে তুলে নিল। বিছানায় শুয়ে দিয়ে পেটে হাত রাখলো। হঠাৎ নিজের হাতের দিকে তাকাতে বুঝতে পারলো তের ব্যথার কারণ। স্পষ্ট কণ্ঠে জাঙ্কুক জিজ্ঞাসা করলো, তোমার পিরিয়ডের ডেট ছিল আজকে? তে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। চেঞ্জ করে এসো, অথবা অনুমতি দিলে আমি চেঞ্জ করিয়ে দিই। লজ্জায় তের কান লাল হয়ে গেল। মনে হয় যেন আমার অনুমতি ছাড়া কিছুই করেন না। বিড়বিড় করে বলে উঠলো, কিছু বললে যান না, আপনি রুম থেকে বের হন, আমি চেঞ্জ করব। কেন? আমার সামনেই করো, আমি তো তোমার হাজবেন্ড। আমার সামনে লজ্জা কিসের? তে তবদা খেয়ে গেল। এসব কি নির্লজ্জের মতো কথা বলছেন? আমি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করব, তবে কিছু জিনিস নেওয়ার আছে। আপনি বের হন রুম থেকে। এখন তো তুমি আমার সামনে চেঞ্জ করবে যান, আমি দেখব কি এমন লজ্জা তোমার যা আমি ভাঙিনি। এসব কি নির্লজ্জের মতো কথা বলছেন? আমি এতটা বেলাজ হতে পারবো না যে আপনার সামনে। আপনি প্লিজ বের হন। জাঙ্কুকের ভুরু কুঁচকে গেল। চোখে এক চিলতে কষ্টের ছায়া, তবে ঠোঁটে ছিল এক অদ্ভুত শান্তি। ধীরে ধীরে তের দিকে এগিয়ে এসে বলল, জানো জান, আমি মাঝে মাঝে ভাবি তুমি হয়তো আমায় ভালোবাসতে না, যদি না আমি এতটা ভয়ঙ্করভাবে তোমায় চাইতাম। তে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক তের 2 কাঁধে হাত রেখে নিচু স্বরে বলে ওঠে, আমি তোমাকে কারো কাছে হারাতে পারি না জান, এমনকি তোমার নিজের কাছেও না। তুমি যদি আমাকে আমার থেকে লুকাও, তাহলে আমি তোমার প্রতিটি ছায়া, প্রতিটি নিঃশ্বাসের ভেতর গিয়ে নিজেকে রোপণ করব। তুমি পালাতে চাইলেও পারবে না। তের মুখ ফ্যাকাশে হয়ে আসে কথাগুলো শুনে। সে জোর করে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু জাঙ্কুকের চাহনি তাকে জমিয়ে রাখে। তুমি ভয় পাচ্ছ তাই তো? ভালোবাসা যদি এতটাই ভয় জাগায়,
তাহলে তুমি বুঝবে না আমি ঠিক কতটা গভীরে ডুবে গেছি তোমার মধ্যে। তুমি আমার অবজেশনে পরিণত হয়েছে জান। এখন তুমি চেঞ্জ করবে আমার সামনে, অথবা আমি নিজে তোমার সেই ভয়গুলো ছিঁড়ে ফেলবো যা আমাকে তোমার থেকে দূরে রাখে। কথাটা বলে জাঙ্কুক হাত বাড়ায় তেয়ের দিকে। তে চিৎকার করে বলে ওঠে, জাঙ্কুক প্লিজ না। জাঙ্কুকের নির্লিপ্ত ভঙ্গি যেন কিছুই হয়নি। সে তেয়ের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, তোমার না বলাটা আমার প্রিয়, কারণ তুমি জানো না তোমার বলা না শব্দটা আমার কাছে আরেকটা হ্যাঁ হয়ে যায়। অতঃপর তে এক প্রকার বাধ্য হয়ে জাঙ্কুকের সামনে চেঞ্জ করে। জাঙ্কুকের মুখে বাঁকা হাসি। দুপুর 2টা। তে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। পেটের ব্যথা এতটাই তীব্র যে মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসছে। জাঙ্কুক তের জন্য গরম পানি এনে দিয়েছে খানিকক্ষণ আগে। এখন তের পা টিপছে। তে কয়েকবার না করেছে পায়ে হাত দিতে, কিন্তু জাঙ্কুক কি আর তের কথা শোনার লোক? টানা 1 ঘন্টা তের পা টিপে দেওয়ার পর জাঙ্কুক খেয়াল করে তে ঘুমিয়ে পড়েছে। সে উঠে গিয়ে তের কপালে চুমু দেয়, মাথায় হাত বুলিয়ে দেয় কিছুক্ষণ। তখনই জাঙ্কুকের ফোনটা বেজে ওঠে। বিরক্ত হয়ে জাঙ্কুক ফোন হাতে নিয়ে বারান্দায় যায়। জাঙ্কুকের চাচু কল করেছে, কারণ জেনির বিয়ে, সেই উপলক্ষে জাঙ্কুককে বাসা যেতে বলেছে, সাথে তেকেও। জাঙ্কুক থম মেরে রইল কথাটা শুনে। ওই বাড়ির লোকদের সাথে ওর কোনো রাগ নেই। যেখানে নিজের বাবা দ্বিতীয় বিয়ের পর তাকে পর করে দিয়েছিল, সেখানে এই চাচুই তার জন্য বেকুল ছিলেন। বিকেল 4টার দিকে তের ঘুম ভাঙে। এসে দেখে জাঙ্কুক রান্না করছে। আপনি তো ভালোই রান্না পারেন, না পারার কি আছে? স্কুল জীবন থেকে আমি একা একা রান্না করা শিখেছি। কথার মাঝে জাঙ্কুক তের দিকে তাকালো। তার নজর গেল তের গোলাপি অধরে। তের কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক তের উষ্টে নিজের উষ্ট মিলিয়ে নিল। তের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। ধাক্কা দিয়ে জাঙ্কুককে সরিয়ে দিয়ে বলল, আপনি আবারও সিগারেট খেয়েছেন? ছি, কি করবো জান, তুমি যখন ঘুমিয়েছিলে তখন ভীষণ আদর আদর লাগছিল তোমাকে। ইচ্ছে করছিল খেয়ে ফেলি, কিন্তু তুমি তো ঘুমিয়েছিলে, তাই নিজেকে কন্ট্রোল করতে সিগারেট খেতে হয়েছে। কথাগুলো শুনে তে রাগ করবে নাকি লজ্জা পাবে বুঝতে পারে না। কিছুক্ষণ পর তে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো জাঙ্কুক প্লেটে খাবার সাজিয়ে বসে আছে। তেকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল জাঙ্কুক। এরপর প্লেটগুলো নিয়ে কিচেনে গেল। এই সুযোগে তে ডিভান থেকে জাঙ্কুকের ফোনটা নিল। খুঁজতে লাগলো তার মায়ের নাম্বার। পেয়েও গেল। কল করলো 2-3 বার, কিন্তু রিসিভ হলো না। বিরক্ত হয়ে তে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো। আমি জানি না কেন আমার মনে হচ্ছে এই খামটার পিছনে কোনো বড় রহস্য লুকিয়ে আছে। হয়তো কোনো অতীত সামনে আসতে চলেছে, যা সম্পর্কে আমি অবগত নই। কিন্তু কে সেই অতীত? কথাটা ভেবে তে নিজের চুল মুঠো করে ধরলো। আম্মুর সাথে কথা বলতে হবে, জানাতে হবে খামের বিষয়টা। আমার কি স্মৃতিভ্রম হয়েছিল কখনো? জাঙ্কুক কখনো আমাকে মামাবাড়ি নিয়ে যাবে না। দিন দিন কেমন সাইকোতে পরিণত হয়েছে। যা করার আমার নিজেরই করতে হবে। এইদিকে জাঙ্কুক কিছুক্ষণ পর এসে বলতে লাগলো সে তার চাচুর বাসায় যাবে। তের সাথে যাবে কিনা? তে বলল, আমার শরীর ভালো নেই, তাই আমি যাব না। জাঙ্কুক আর কিছু না বলে রেডি হয়ে নিল। তে বেশ অবাক হলো, কারণ জাঙ্কুক তাকে জোর করলো না। বিকেল 5:30 বাজে। জাঙ্কুক বের হয়ে গেছে কিছুক্ষণ আগে। যাওয়ার সময় তের হাতে নিজের ওয়ালেটটা দিয়ে গেছে। বলে গেছে যদি কোনো প্রয়োজন হয় তে যেন নির্দ্বিধায় খরচ করে। যা অবাক করেছে তেকে। মাঝে মাঝে জাঙ্কুককে ভীষণ ভালো মনে হয়, কেয়ারিং, লাভিং, আন্ডারস্ট্যান্ডিং মনে হয়, কিন্তু হঠাৎই আবার সব কেমন যেন বদলে যায়। চোখে মুখে হিংস্রতা ভর করে। তখন জাঙ্কুককে ভীষণ নির্দয় লাগে। তে বুঝতে পারে না জাঙ্কুকের আসল রূপ কোনটা। তে দ্রুত রেডি হয়ে নিজের মামার বাসার উদ্দেশ্যে রওনা হবে। নিজের রিক্সার জন্য অপেক্ষা করছিল। এরই মধ্যে তার ফোনটা বেজে উঠলো। কি করছো জান? আবার বাসা থেকে বের হওনি তো? না না, আমি তো বিছানাতেই আছি, শরীরটা ভালো না আর কি, ঘুমাতে যাব ভাবছি। কথাটা বলে একটু কাশি দেওয়ার অভিনয় করলো তে। ফোনের ওপাশ থেকে জাঙ্কুক একটু দম নিয়ে বলল, ঠিক আছে বিশ্রাম নাও, আমি চেষ্টা করব দ্রুত ফেরার। তে রিক্সাতে উঠে পড়ল তার মামার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। কিছু পথ যাওয়ার পরপরই একটা বাইক থেকে লোক নেমে আসে। এটা তো সেই লোক। আপনি এভাবে আমার রিক্সা থামালেন কেন? এটা কেমন অসভ্যতা। সরি, আসলে আমার তোমার সাথে কথা আছে, যা খুবই জরুরি। আজ এক্ষুনি বলতে হবে। হয়তো কথা বলার পর তুমি নিজেও অনেক কিছু বুঝতে পারবে। একটু সময় দাও, আমার কথা শোনো প্লিজ। তুই কিছু বলার আগেই ফোনটা বেজে উঠলো। ফোন বের করে দেখলো জাঙ্কুক নামটা। তা খেয়াল করে বকুম বলে উঠলো, এখন কোনো ফোন রিসিভ করো না, আমাদের কথা বলাটা জরুরি।
কিছুক্ষণের জন্য হলো আমার কথা শোনো প্লিজ। সময়টা গধূলি বিকেল। সানসেট ক্যাফের রুফটপে মুখোমুখি বসে আছে তে আর বেগম। তখন তে জাঙ্কুকের ফোন রিসিভ করেনি, একটা মেসেজ পাঠিয়েছে। এরপর ফোন অফ করে এখানে এসেছে। তে খেয়াল করেছে বেগমের চোখ দুটো। কেন যেন তের মনে হয়েছে লোকটা সত্যিই কিছু জানে। কফি অর্ডার করে বেগম তেকে বলে, নিকাবটা খুলতে পারো এখন, এখানে তোমার হাজবেন্ড আসবে না। দরকার নেই, আপনি কাজের কথায় আসুন। হতাশ হলো বেগম। কিছুক্ষণ সময় নিয়ে বলল, তোমার বাবা কিভাবে মারা গিয়েছিল? হার্ট অ্যাটাকে? কেন? তিনি তোমার বিয়ের ব্যাপারে কখনো কিছু বলেছেন? না, তবে মা বলেছিল বাবা আমার জন্য একজনকে পছন্দ করেছিল, সেই ছেলেটাও নাকি আমাকে ভালোবাসতো। বাবার চাকরির সূত্রে তখন সিলেটে ছিলাম আমরা, তখনকার ঘটনা এটা। তবে আমার এই বিষয়ে স্পষ্ট কিছু মনে নেই। তাহলে আমার বিশ্বাস সঠিক ছিল, তুমি আমার সেলিরোজ। আমি তোমার জন্য দুনিয়া উল্টে দিয়েছি, আর তুমি আমাকে ভুলে গেছো? তোমার কারো কথা মনে পড়ে বা কারো মুখ? না, আমি শুধু একটা খামের রহস্য জানতে চাই। এর বাইরে কোনো ধরনের এক্সট্রা কথা বলবেন না। আমি খামটা দেখতে পারি? তো এই খামটা বের করে দিল বেগমের হাতে। বেগম একে একে সব কিছু দেখছিল। বিন্দু বিন্দু খাম জমলো তার কপালে। যা দেখে ঠোঁট বাঁকালো। পেছনের টেবিলে বসা জাঙ্কুক পায়ের পর পা তুলে কোল্ড কফি খাচ্ছে সে। বাস পাখির মতো চোখ জোড়া আবদ্ধ তের দিকে। তে যখন প্রথমবার কলে বলেছিল সে ঘুমাবে, তখনই জাঙ্কুক বুঝে গিয়েছিল তে কিছু লুকাচ্ছে, আর সেটাই সত্যি হলো। বেগম সবকিছু দেখা শেষে জিজ্ঞাসা করলো, এটা কিভাবে সম্ভব? এগুলো তো তে ভুরু কুঁচকে তাকালো। এমন আমতা আমতা বাদ দিয়ে সরাসরি বলুন, এগুলো কে দিতে পারে? এমন সাইকো একজনই আসিতে, আর সে আজ থেকে কয়েক বছর আগে মারা গিয়েছে। তাহলে এগুলো আবার কে করলো? আমার মাথা কাজ করছে না। কী সব বলছেন, আমার মাথায় ঢুকছে না। ক্লিয়ারলি বলুন। আমি নিজে শিওর না হয়ে তোমাকে সব কিছু কীভাবে বলিতে? আমাকে একটু সময় দাও, আমি সবটা জেনে এরপর জানাবো তোমাকে। কথাটা বলে বেগম তার পকেট থেকে চেরি রোজের একটা ছবি বের করলো, তেকে দেখালো। এটা কি? হুবহু আমার মতো দেখতে কেন? ও হলো চেরি রোজ। আজ থেকে কয়েক বছর আগে নিখোঁজ হয়ে গেছে। এরপর অনেক খুঁজেও পাইনি। সব থেকে মজার বিষয় হলো চেরি রোজ এবং একটু আগে যে সাইকোর কথা বললাম, দুজন একই দিনে নিখোঁজ হয়েছে। ওদের নিখোঁজ হওয়ার 7 দিন পর পুলিশ একটা নদীতে সেই সাইকোর লাশ পেল। আমার চেরি রোজকে পাওয়া যায়নি। আমার বিশ্বাস ছিল আমার চেরি রোজ বেঁচে আছে, এবং সেটাই সত্যি হলো। শেষের কথাটুকু বলে উৎফুল্ল নয়নে তের পানে তাকালো সে। তে নিজেও কনফিউজড। তার কি আদৌ এমন কোনো অতীত ছিল? থাকলে মনে নেই কেন? আমি জানি তোমার মনে এখন কি চলছে, কিন্তু বিশ্বাস করো, তুমি আমার চেরি রোজ। তোমাকে আমি খুঁজে পেয়েও নিজের করতে পারলাম না। এই একটাই আফসোস রয়ে গেল। এই কথাটা বলার সাথে সাথে বেগমের কানের পিছনে ছোট্ট তীরের মতো কিছু একটা এসে লাগলো। সাথে সাথে কানে হাত দিয়ে জ্ঞান হারিয়ে ফেললো সে। তে চমকে উঠল। চোখের সামনে এত দ্রুত সবটা ঘটে গেল যে কিছুই বুঝতে পারলো না সে। তখনই তের সামনে এসে দাঁড়ালো জাঙ্কুক। ঠোঁটে অদ্ভুত শান্তির হাসি, কিন্তু চোখে জলে বিকৃত আগুন। এক হাতে তার কফির কাপ, আর এক হাত পকেটে ঢুকিয়ে সে তের চোখে চোখ রেখে বলল, তুমি খুব ভুল করে ফেলেছো আরজান। তোমার মতো মিষ্টি মেয়ে তো জানে না সবার সামনে সবসময় হাসতে নেই। এক পা এগিয়ে এলো জাঙ্কুক। গলায় ভয়ঙ্কর নরম সুর বজায় রেখে বলল, তুমি কি জানো তোমার একটা মিথ্যা আমাকে কিভাবে ছিঁড়ে ফেলে? বলেছিলে ঘুমাচ্ছ, অথচ অন্য জায়গায় একজনের চোখে ডুবে আছো। হঠাৎ করে হাসলো জাঙ্কুক, কাজ ভাঙার মতো সেই হাসি। তের দিকে বাস পাখি নেয় তাকিয়ে বলল, তুমি জানো প্রিন্সেস, ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপটা তখন হয় যখন সেটার কোনো সীমা থাকে না। যেমন আমারটা। আমি শুধু ভালোবাসি না, আমি অধিকার রাখি। তোমার নিঃশ্বাস, তোমার হাসি, তোমার ভয় সবই আমার নজরে থাকে। এই মুহূর্তে আমি চাইলেই ওর চোখ উপড়ে ফেলতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি ধীরে ধীরে খেলি। ভয় না থাকলে ভালোবাসা জমে না, বুঝলে? তের টলমল চোখের দিকে তাকিয়ে জাঙ্কুক আবারও বলে, তোমার ওই চোখের কান্না আমার প্রিয়, কিন্তু ওই চোখে আর কারো ছায়া থাকলে সে চোখ উপড়ে নিতে আমার একটু কষ্ট হবে না। কিছুক্ষণ নীরবতা। এরপর জাঙ্কুক একটা দীর্ঘ শ্বাস ছেড়ে তের খুব কাছে গিয়ে ফিসফিস করে বলল, চলো বাসায় চলো, আমার খুব আদর করতে ইচ্ছে করছে তোমায় আজ। কথাটা বলে জাঙ্কুক কয়েক কদম এগিয়ে গিয়েও আবার ফিরে এলো। আর যদি এমন করো তাহলে আমার স্পর্শ থাকবে ঠিক আগের মতো, শুধু আদর আর যন্ত্রণার মাঝের
পার্থক্যটা তুমি বুঝতে পারবে না তখন। বাসায় ঢোকার পর তে এক স্বস্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছিল, কিন্তু তার আগে জাঙ্কুকের দরজার লক দেওয়ার শব্দটা ভেসে এলো। চাবিটা জাঙ্কুক নিজ হাতে খুলে নিয়ে আবার নিজের পকেটে ঢুকিয়ে ফেললো। তোমার মতো মিষ্টি একজন মানুষ এতটা মিথ্যে বলতে পারবে, এতটা সাহস দেখাতে পারবে, সেটা ভাবতে পারিনি। তাই এবার একটু বিশেষ উপায়ে আদর করতে হবে জান। কথাটা বলে জাঙ্কুক ধীরে ধীরে তের দিকে এগিয়ে আসে। প্রতিটি পা যেন থরথর করে কাঁপিয়ে তোলে তেকে। এই মুহূর্তে জাঙ্কুকের চোখে কোনো মানবিক আবেগ নেই, আছে শুধু অধিকার, পাগলামি আর বিকৃত ভালোবাসার দাবিদার এক দৃষ্টি। জাঙ্কুকের এমন রূপ দেখে ভয় পেতে শুরু করে তে। তা দেখে ঘাড় কাত করে জাঙ্কুক বলে, তুমি আমার রাজ্য হাতছাড়া হতে নিলে রাজাকে তো ভয়ঙ্কর হতেই হয়। আজ থেকে তুমি আমার রাজ্যে একমাত্র রানী ও বন্দিনী। তে আতঙ্কিত হয়ে পড়ে কথাগুলো শুনে। আর ঠিক সেই সময় জাঙ্কুক তের হাত ধরে টান দিয়ে নিয়ে যায় ভেতরের একটা ঘরে। ঘরটা ছোট, জানালাহীন, ভেতরটা কনক্রিট দেয়ালে ঘেরা। দেয়ালে ঘড়ি নেই, সময় জানার উপায় নেই। একটা নরম বিছানা, একটা চেয়ারে পেন্টিং ব্রাশ, আর পাশে একটা সিসিটিভি ক্যামেরা যেটা ঘুরছে। পুরো ঘরের অবস্থা দেখে কলেজের পানি শুকিয়ে আসে তের। ভীতু চোখে জাঙ্কুকের দিকে তাকালে সে বলে, এই ঘরটা আমি শুধু তোমার জন্য তৈরি করেছিলাম। আজ সেটা পূর্ণতা পেল। তে থরথর করে কাঁপছে, দম নিতে পারছে না। জাঙ্কুক যে মানসিকভাবে সুস্থ নয় এটা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। আপনি এমন করছেন কেন? আমি তো আপনার স্ত্রী তো। কিন্তু আমার কথা না শুনলে, আমার হতে না চাইলে তোমাকে তো শাস্তি বরণ করতেই হবে প্রিন্সেস। আপনি পাগল হয়ে গেছেন। না জান, পাগল না, আমি কেবল খুব ভালোবাসি তোমাকে। তে কিছু বলে ওঠার আগেই জাঙ্কুক তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নেয়। রাজত্ব চালায় তে সারা দেশ জুড়ে। তবে জাঙ্কুকের আজকের ভালোবাসায় ছিল না কোনো নরম আদর, ছিল বেশি রুক্ষতা। ঘড়ির কাঁটা থেমে গেছে। তে বিছানার কোনায় গুটিসুটি হয়ে বসে আছে। পেন্টিং ব্রাশটা ওর নজরে পড়ছে বারবার। পাশে রাখা একটা পুরনো নোটবুক, যার কভারে বড় হরফে লেখা দ্য আর্ট অফ কিপিং হার, নিচে ছোট করে লেখা বাই জাঙ্কুক। ঠিক তখনই দরজাটা খুলে জাঙ্কুক ঢুকলো। হাতে এক প্লেট খাবার, কিন্তু মুখে সেই চিরচেনা বিকৃত হাসি। সে ধীরে ধীরে এগিয়ে এসে প্লেটটা বিছানার পাশে রাখলো। তোমার মনে আছে আমাদের ফার্স্ট নাইটের কথা? ওই দিন তোমাকে করা প্রতিটা স্পর্শে আমি এক নতুন আমিকে খুঁজে পেয়েছি। দিন যত কেটেছে আমি বুঝেছি তুমি একমাত্র মানুষ যাকে আমি কাঁদাতে পারবো, হাসাতে পারবো, মিশতে পারবো পুরোপুরিভাবে। আর তাই তো তুমি আমার অবজেশনে পরিণত হয়ে গেছো। এটা অসুস্থ অবজেশন। আমি তো আপনারই। পৃথিবী উল্টে গেলেও আমি আপনাকে ছেড়ে যাব না। তারপর আপনি কেন এমন পাগলামি করছেন? ছেড়ে না গেলে আমাকে লুকিয়ে আজকে ওই ছেলেটার সাথে দেখা করলে কেন? আমাকে মিথ্যে কথা বললে কেন? জাঙ্কুকের স্বরে চাপার আগে স্পষ্ট, হয়তো সে চাচ্ছে না এই মুহূর্তে তের সামনে রাগ প্রকাশ করতে, তাই শান্ত থাকার চেষ্টা করছে। আপনার নিজের করা অস্বাভাবিক ব্যবহারের ফলে আমাকে লুকিয়ে বের হতে হয়েছে। আমি তো বলেছিলাম মায়ের কাছে যাব, সেটা পর্যন্ত আপনি না করেছেন। ওই খামটার রহস্য জানা আমার জন্য জরুরি জাঙ্কুক, তাই আপনাকে মিথ্যে বলে বের হয়েছিলাম। আমি তোমার বর্তমান, আমি তোমার ভবিষ্যৎ। এই পৃথিবীর বুকে যতদিন জীবন জাঙ্কুক নামটা থাকবে, ততদিন তে নামটাও থাকবে। কেননা আমরা একে অপরের পরিপূরক। এর বাহিরে কোনো সত্যি নেই, আর কোনো রহস্য নেই। আন্ডারস্ট্যান্ড? তে কী বলবে ভেবে পায় না। জাঙ্কুকের সাথে এইসব ব্যাপারে কথা বলা বেকার। এই কথাটা খুব ভালো করে বুঝতে পারলো সে। এভাবে থাকা সম্ভব না। একটা সুস্থ জীবন কে না চায়? তের ধৈর্যর বাঁধ যে ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। আপনার ভালোবাসা অসুস্থ। এটা ভালোবাসা না, এটা বিকৃত মানসিকতা। ভালোবাসা যখন গভীর হয় তখন সেটা বিকৃত লাগে পৃথিবীর চোখে। কিন্তু আমি আর তুমি জানি এই ভালোবাসার গভীরতায় একদিন আমাদের এক করেছিল। ভুলে গেছো? তে চুপ করে গেল। জাঙ্কুক খাবারের প্লেটটা নিয়ে গিয়ে বসলো তের পাশে। খাইয়ে দিতে লাগলো তেকে। তে না চাইতেও খেলো, কেননা জাঙ্কুকের সাথে লড়াই করার শক্তি বা মানসিকতা কোনোটাই এই মুহূর্তে তার কাছে নেই। আকাশে মেঘ করেছে, চারদিকে বইছে দমকা হাওয়া। জাঙ্কুকের ফ্ল্যাটের বদ্ধ ঘরটা জুড়ে পিন পিন নীরবতা বিরাজমান। তেকে জাঙ্কুক খাইয়ে দেওয়ার পর প্লেটটা তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা আবার আগের মতো বন্ধ হলো। তালা ঘুরলো।
আর চাবির ঝনঝন শব্দটা যেন তের বুকে পেরেক ঠুকলো। সে নিঃশব্দে আবার বিছানার কোনায় গিয়ে বসলো। মাথা হালকা ঝিমঝিম করছে, মনে হচ্ছে সে নিজেকে হারিয়ে ফেলছে। পাশে রাখা সেই নোটবুকটা, দ্য আর্ট অফ কিপিং হার। কতটা বিকৃত হলে কেউ একটা মানুষকে বন্দি করে, আঁকে, তার কান্না আর ভয়, আবার বলে ভালোবাসি। নোটবুকের ভিতরে কিছু পাতা উল্টাতে হঠাৎ একটা পাতার ফাঁকে তের চোখে পড়লো একটা ছোট্ট কাগজে লেখা, ক্যামেরা ব্লাইন্ড স্পট। সেখানে আরো কিছু লেখা। তে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল সেই লেখার দিকে। এটা কি জাঙ্কুকের কোনো ফাঁদ? কথাটা ভেবে তের বুকের ভেতর আবার একটা কম্পন শুরু হলো। তে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, পা টিপে টিপে বেডের পাশে গিয়ে নিচে তাকালো। কাঠের তলার দিকে তৃতীয় টাইলটা একটু ঢিলে মনে হলো। তা দেখে তের হৃদস্পন্দন তখন তুফানের মতো হয়ে গেল। ধীরে ধীরে টাইলটা খুলতে চেষ্টা করলো। একটু চেপেই খুলে গেল কাঠের পাত। নিচে একটা ছোট লাল রঙের চাবি। তের চোখ জলজল করে উঠল। জাঙ্কুকের হাত থেকে এবার মুক্তি মিলবে তার। কথাটা ভেবে এক তৃপ্তির হাসি খেলে গেল তের ঠোঁটে। তে ধীরে ধীরে চাবি দিয়ে দরজা খুলে বের হলো। পুরো ফ্ল্যাটটা ভয়ানক অন্ধকার। তে জানে মেইন দরজা দিয়ে বের হওয়া সম্ভব না। জাঙ্কুক নিশ্চয়ই সেখানে কোনো সাবধানতা অবলম্বন করে রেখেছে। তাই তে পা টিপে টিপে রান্নাঘরে এলো। এই রান্নাঘরের সাথে ছোট একটা অ্যাডজাস্ট বারান্দা আছে। সেই বারান্দা দিয়ে নিচে ভালো করে একবার তাকালো। সিকিউরিটি গার্ড চেয়ারে বসে ঘুমোচ্ছে। এটাই সুযোগ। তে নিজের ওড়নাটা বারান্দার গ্রিলে বাঁধলো। এরপর ধীরে ধীরে পা ফেলে নামতে লাগলো। অর্ধেক নামার পর তে বুঝলো ওড়নাটা ছোট হয়ে গেছে। এখন উপায়, এখান থেকে লাফ দিলে খুব একটা ব্যথা পাওয়ার সম্ভাবনা না থাকলেও পা মচকে যেতে পারে। তবে এই মুহূর্তে এমন কথা ভেবে ভয় পাওয়া অর্থহীন। তাই তে বড় একটা শ্বাস ছেড়ে চোখ বন্ধ করে লাফ দিল। অদ্ভুতভাবে তে একটু ব্যথা পেল না। কথাটা ভেবে চোখ মিলতে দেখলো বৌগুম তেকে ধরে ফেলেছে সে, ফলে ব্যথা পায়নি। বৌগুমকে দেখে তে সিটকে দূরে সরে গেল। ওড়নাটাও নেই এই মুহূর্তে, ফলে অস্বস্তি হতে লাগলো। বৌগুম সেসবে পাত্তা দিল না। আমি তোমার বরের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু তোমাকে এভাবে পাবো ভাবিনি। আপনি এখানে কেন? বলবো সেসব, আগে এটা দেখো, বলে বৌগুম তার ফোনে জাঙ্কুকের একটা ছবি দেখালো। এটাই কি তোমার হাজবেন্ড? কথাটা শোনার সাথে সাথে চোখে মুখে এক অন্যরকম ঝিলিক খেলে গেল বৌগুমের। আমি জানতাম, সারা সাইকোর বাচ্চা তখনও তোমার থেকে আমাকে কেড়ে নিতে চেয়েছিল, আর এখন আবারও। আমি বুঝলাম না আপনার কথা। তোমার মনে আছে আজ থেকে কয়েক বছর আগের কথা? তখন তোমার বাবার পোস্টিং হলো সিলেটে। হ্যাঁ মনে আছে। সেখানে তোমরা যে গেস্ট হাউসে থাকতে, সেখানের ম্যানেজারই ছিল একটা কম বয়সী ছেলে। আর সেই গেস্ট হাউসের পাশে ছিল একটা পেন্টিং স্কুল। তে মনে করার চেষ্টা করলো। আমার ক্লিয়ারলি মনে পড়ছে না কিছু, স্বাভাবিক। তবে আমি তোমাকে নিয়ে ওই একই জায়গায় যেতে চাই। দেখলে হয়তো তোমার সব কিছু মনে পড়বে। আপনার সাথে আমি কোথাও যাব না। কেন যাবে না? তুমি তো এমনিতেও পালাচ্ছ। আপনি কিভাবে জানলেন? এই ভোর রাতে তুমি গেলে ওড়না বেঁধে নিশ্চয়ই খেয়েছিলে না? তে থতমত খেয়ে গেল। আমি জানি তোমার হাজবেন্ড ঠিক কী লেভেলের সাইকো। ওর সাথে কোনো মানুষ থাকতে পারবে না। শালা নিজের এক আলাদাই দুনিয়া বানিয়ে রেখেছে। সব কিছু নিজের মন মতো চায়। মানুষকে দম দেওয়া পুতুলের মতো ট্রিট করে। এভাবে কি কেউ থাকতে পারে একজন মানুষের সাথে? তের মেজাজ খারাপ হলো জাঙ্কুককে নিয়ে এমনভাবে বলায়। আপনি একজন মানুষ সম্পর্কে এভাবে বলতে পারেন না। জাঙ্কুক আগে তো এমন ছিল না। এমনকি আমাদের বিয়ের প্রথম দিকেও ঠিক ছিল, কারণ ও আমাকে ভালোবাসতো না। আমি থাকা ওর কাছে ম্যাটার করতো না। ও ব্যস্ত থাকতো অ্যালকোহল নিয়ে। প্রতি উত্তরে বৌগুম কিছু বলতে নিবে, তার আগে কিছু একটা করার জোরে শব্দ হলো। সিকিউরিটি গার্ড জেগে গেল সেই শব্দে। বৌগুম তেকে নিয়ে আড়ালে চলে গেল। বিকেলের দিকে কিছুক্ষণ আগে সিলেটে এসে পৌঁছেছে তে আর বৌগুম। জাঙ্কুকের থেকে পালানো এবং অতীত খুঁজতে তের এই সিদ্ধান্ত। সিলেট পৌঁছানোর পর তেকে নিয়ে ওখানকার একটা ভালো রিসোর্টে আসে বৌগুম। তে সাফ সাফ জানিয়ে দিয়েছে, আমি কিন্তু আপনাকে 2 দিন সময় দিচ্ছি। এর মধ্যে আপনি সব কিছু আমাকে বলবেন, প্রমাণসহ। প্রতি উত্তরে সম্মতি জানায় সে। রিসোর্টের ম্যানেজার বলে ওঠে, কাপেল রুম দিব নাকি হানিমুন সুইট? তে তেলে বেগুনে জ্বলে ওঠে। এক্সকিউজ মি, উনি আমার ভাই। আমরা এখানে একটা দরকারে এসেছি। 2টো আলাদা আলাদা রুম দিন। লোকটা থতমত খায় কথাটা শুনে। বৌগুম নিঃশব্দে চাবিগুলো নিয়ে তেকে বলে, এতটা রুড হওয়ার কি আছে? উনি জানতেন না বিধায় এভাবে বলেছেন। তো জানতেন না জিজ্ঞাসা করবেন, মন করা একটা কথা বলবেন বা ভাবেন এটা কি? তেকে মাত্রাতিরিক্ত রেগে যেতে দেখে বৌগুম আর কথা বাড়ায় না। ম্যানেজার একজন স্টাফকে ডেকে বলে, ওনাদের রুম দেখিয়ে দাও।
স্টাফ তে আর বেগমকে ইশারা করে ওর পিছু পিছু আসতে। বেগম স্টাফকে ফলো না করে হন হন করে চলে যায়। তখনই তে স্টাফের মুখটা খেয়াল করে চোখ জোড়া বড় বড় করে বলে, জাঙ্কুক। এইদিকে জেনের বিদায় বেলা। জেকে জেনের বিয়ে থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই দেখতে পায় একটি মেয়েকে জোর করে মাইক্রোবাসে তোলা হচ্ছে। একটু খেয়াল করলে দেখতে পায় সেটা আর কেউ না, তাদের পাশের বাসারই ভি। অতঃপর জেকে সে মাইক্রোবাসটিকে ফলো করতে শুরু করে। পুরনো ভাঙাচোরা ফ্যাক্টরির অন্ধকার কক্ষে নীরবতা, মেঝেতে বাধা, চোখে মুখে আতঙ্ক জমে আছে। সামনে দাঁড়িয়ে আছে একজন পুরুষ, যার চোখে উন্মাদনা, ঠোঁটে বিকৃত হাসি। তুমি আমাকে অপমান করেছো ভি, আমি ভালোবাসতাম তোমায়, কিন্তু তুমি আমার ভালোবাসার দাম দাওনি। আজ আমি সেই দাম আদায় করব। নিজেকে রক্ষা করতে পারবে না। ভি কাঁদতে থাকে, না প্লিজ, দয়া করে আমাকে যেতে দিন, এত বড় সর্বনাশ আমার করবেন না। এরই মধ্যে সেখানে পৌঁছে যায় জেকে। তোর এত বড় সাহস কি করে হয়? মেয়েদের সম্মানে হাত দিস? তুই কে রে? ওর বয়ফ্রেন্ড? জেকে উত্তর দেয় না, একটা খুশিতে ছেলেটাকে নিচে ফেলে দেয়। এইদিকে ভি ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে। জেকে নিজের শার্ট খুলে ভিয়ের গায়ে জড়িয়ে দেয়, আর ছেলেগুলোকে ইচ্ছে মতো উত্তম মাধ্যম দিয়ে অচেতন অবস্থায় ভিকে কোলে তুলে নিল জেকে। এইদিকে সবুজ গাছগাছালিতে ঘেরা সিলেটের একটি স্বনামধন্য রিসোর্ট, চারদিকে পাখির কিচিরমিচির শব্দে মুখরিত। সামনে স্টাফ রূপী জাঙ্কুককে দেখে তে আতকে উঠল। মনে ছিল না প্রিন্সেস, আমি কত রকম মুখোশ পড়তে পারি। তের বুকের ভেতর যেন হিম নেমে যায়। তে কয়েক পা পিছনে সরে যায়, কাপা কাপা গলায় বলে ওঠে, আপনি এখানে কিভাবে? জাঙ্কুক ধীরে ধীরে এগিয়ে আসে। যে মানুষটা তোমার নিঃশ্বাস পর্যন্ত গুনে রাখে, তার পক্ষে কি তোমাকে ট্র্যাক করা এত কঠিন প্রিন্সেস? আপনি পাগল হয়ে গেছেন জাঙ্কুক, আপনি আমার জীবন ধ্বংস করে দিচ্ছেন। তুমি শুধু আমার কল্পনায়, বাস্তবে, মনে শৈলে আমার চেয়ে ভালো আর কেউ জানবে না তুমি কেমন। জাঙ্কুকের কথা শেষ হতে তে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর যেতেই তে থমকে দাঁড়ায়। পিছনে জাঙ্কুকের গলা ভেসে আসে ঠান্ডা অথচ ভয়ানকভাবে গভীর সেই কণ্ঠস্বর, তুমি পালাতে পারো না প্রিন্সেস, তোমার দুনিয়া আমার মাঝে সীমাবদ্ধ। তে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। কেন করছেন আপনি এসব? কি চেয়েছিলেন আমার থেকে? জাঙ্কুকের চোখ দুটো যেন কোনো অন্ধকার অতল থেকে জ্বলছে। সে ধীরে ধীরে এগিয়ে এসে তের হাত ধরে বলে ওঠে, তোমাকে, কেবল তোমাকে। আমি চেয়েছিলাম তুমি হাসো আমার জন্য, দৌড়াও আমার দিকে, কিন্তু তুমি পালাতে চেয়েছিলে। এখন আমি দেখব কিভাবে বন্দিত্ব ভালোবাসা জন্ম নেয়। তে ঠোঁট থর থর করে ওঠে। সে ছুটে আবার দরজার দিকে যেতে চায়, কিন্তু জাঙ্কুক দাঁড়িয়ে থাকায় তে যেতে পারে না। তে এবার থমকে যায়। কিছুক্ষণ চুপ থেকে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে, আমি বন্দি জীবন চাই না জাঙ্কুক, আমার অনেক কষ্ট হয়। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি ব্যতীত কোনো পুরুষের সামনে আমি যাব না, কিন্তু পৃথিবীর সৌন্দর্য দেখার অধিকার কেড়ে নিয়েন না প্লিজ। জাঙ্কুক নির্বিকার। সে আলতো করে চুমু খেলো তের কপালে, যেন কত বছরের তৃষ্ণা। তে কত আশা নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, তা দেখে জাঙ্কুক তেকে হেসকা টান দিয়ে একটা রুমে ঢোকে। রুমটা সম্ভবত হানিমুন সুইটের। পুরো রুমের ফ্লোরে গোলাপের পাপড়ি ছড়ানো। তুমি ভবিষ্যতে আর কখনো কোনো পুরুষের সামনে এমনিতেই যাবে না প্রিন্সেস, কেননা আমি তোমাকে সেই সুযোগ দেবই না। কথাটা শুনে তের গায়ে কাটা দিয়ে উঠল। জাঙ্কুক, তাকান আমার দিকে। এমন কেন করছেন? আমি শুধু আপনার। তাহলে ওর সাথে কেন এখানে এলে? তুমি ভয় পাবে ভেবে সেদিন ওটাকে মেরে ফেলেনি, সেটাই কি কাল হলো আমার? তে ভয় পেয়ে গেল, কিন্তু নিজেকে সামনে বলে উঠল, না জাঙ্কুক, আপনি কেন বুঝতে পারছেন না? আমি শান্তি পাচ্ছি না। একটা অজানা অতীত আমাকে তাড়া করে বেড়াচ্ছে, তাই আমি বাধ্য হয়ে এখানে এসেছি সবটা জানতে। কথাটা বলে জাঙ্কুকের দিকে তাকালো তে। জাঙ্কুক স্বাভাবিক নয়নে তাকিয়ে আছে তের দিকে। যারা তোমাকে এই পোশাকে দেখেছে তাদের সবার চোখ এতক্ষণে বাঁকা আসলো জাঙ্কুক, বাকি শুধু ওই বাস্টারটা। ওর চোখ তোলার আগে ওকে কিছু আঘাত দিতে চাই আমি প্রিন্সেস, তাও তোমার থেকে। তে জিজ্ঞাসক দৃষ্টিতে তাকিয়ে রইল। তুমি এখন গিয়ে ওকে ঠাটিয়ে 3টে চড় মারবে, এমন ভাবে যেন সেই চড়ের আওয়াজ আমি এই রুম থেকে শুনতে পাই। আর হ্যাঁ, তোমার অতীত জানা প্রয়োজন তো? আমি জানাবো তোমাকে সবটা, প্রস্তুত থেকো। কথাগুলো বলে তেইকে ছেড়ে বিছানায় গিয়ে বসলো জাঙ্কুক। তখন বাহিরে বেগমের আওয়াজ পাওয়া গেল, সে তেইকে ডাকছে। জাঙ্কুক ঘাড় কাত করে তেয়ের দিকে তাকিয়ে রইল। এইদিকে ঘড়ির কাঁটায় রাত 9টা ছুঁই ছুঁই। ভিকে নিয়ে নিজের বাইকের কাছে এসে দাঁড়ালো জেকে।
ভি এখনো ভয়ে কাঁপছে। জেকে ভিকে আশ্বস্ত করেছে সবটা শেষ সামনে নিবে। ভিয়ের ভয়েতে কমেনি, তা দেখে দীর্ঘশ্বাস ছাড়ে জেকে। বাইকে চাবি ঢোকাতেই সজোরে একটা বাড়ি পড়ে জেকের মাথায়। এক চিৎকার করে জ্ঞান হারায় জেকে। ভি একদম স্তব্ধ হয়ে গেছে এই দৃশ্য দেখে। ছেলেটা বিশ্রী হেসে ভিকে কাঁধে তুলে নিয়ে যায়। জেকে জ্ঞানহীন অবস্থায় বাইকের উপর পড়ে থাকে। কপাল গড়িয়ে পড়ে রক্ত। পকেটে থাকা ফোনটা বেজে ওঠে অনবরত। ভিয়ের বাবা ফোন করছেন, হয়তো মেয়ের নিখোঁজ হওয়ার সংবাদ পেয়েই তিনি ফোন করছেন। তিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুকের ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি খেলে যায়। এদিকে বাইরে বকুমের উদ্বিগ্ন কণ্ঠ ক্রমশ বেরিয়ে চলেছে। তে ভয়ে কেঁপে ওঠে, কোনো আওয়াজ করার সাহস পায় না। জাঙ্কুক ঠান্ডা গলায় বলল, তোমার জন্য এই রুমটা বুক করা হয়েছে, তোমার লাগেজ আনিয়ে দিচ্ছি, তুমি বরং চেঞ্জ করে আসো। আপাতত ওর কথা মাথা থেকে ছেড়ে ফেলো। কিন্তু তে পুরো কথা শেষ করতে পারলো না। জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে চুপসে গেল। এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল মেয়েটা। জাঙ্কুক সেদিকে ঘাড় কাত করে তাকালো। বকুম পুরো রিসোর্টে তেকে খুঁজছে, কোথাও পায়নি। বকুমের মেজাজ খারাপ হলো। ঠিক তখনই তে এলো। বকুম তেকে দেখে জান ফিরে পেল। বকুম দু হাত তের কাঁধে রাখতে নিলে তে সরে গেল। কি হয়েছে? তুমি কোথায় ছিলে এতক্ষণ? কত করে খুঁজলাম, পেলাম না। আমার কি অবস্থা হয়েছিল ভাবতে পারো? তে চুপ করে রইল। কানে থাকা ব্লুটুথে জাঙ্কুকের গম্ভীর নিঃশ্বাসের আওয়াজ শুনে তে ঢোক গিলল। তেকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বকুম তের হাত ধরল। তোমার হাত আমি আর ছাড়ছি না, যাই হয়ে যাক না কেন। বকুমের কথা শেষ হতেই তে পরপর 3টে চড় বসিয়ে দিল বকুমের গালে। ঠিক সেই মুহূর্তে তে শুনল, ব্রাভো প্রিন্সেস, একদম আমার মন মতো ভাবে মেরেছো, এবার চলে এসো। তে আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, হন হন করে করিডোর পেরিয়ে রুমে চলে গেল। বকুম লাল চোখে তাকিয়ে রইল ফাঁকা করিডোরের দিকে। রুমে এসে তে ধপ করে বেডে বসে পড়ল। জাঙ্কুক দরজা লক করে তের সামনে জুসের গ্লাস ধরলো। তে জুসের গ্লাসটার দিকে এক পলক তাকিয়ে উঠে দাঁড়ালো। আমি আর পারছি না, আমি পুতুল নই যে আপনার ইচ্ছে মতো চলবো। আমি জানি প্রিন্সেস তুমি পুতুল নাও, কারণ সাধারণ পুতুলের মাঝে জীবন থাকে না, কিন্তু তোমার আছে, তুমি হলে আমার জীবন্ত পুতুল। কথাটা বলে জাঙ্কুক তের কপালে চুমু খেলো। আমি তোমাকে বন্দি করতে চাইনি প্রিন্সেস, আমি চেয়েছি তুমি শুধু আমার থেকো। আমি তো আপনারই, কিন্তু এর মানে তো এটা নয় যে আমি বাহিরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাব। জাঙ্কুক হাসলো কথাটা শুনে। তে হতাশ হয়ে আবার বসে পড়ল। নিজেকে কেমন পাগল পাগল লাগছে, এভাবে বাঁচা সম্ভব? রাত গভীর, রুমের লাইটটা নিভে আছে, শুধু জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে বিছানার উপর। জাঙ্কুক গভীর ঘুমে। তখন তে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে ঘুম নেই, বরং সেই চোখে আছে এক অদ্ভুত উন্মাদনা, ঠিক যেন কেউ তার মাথার ভিতরটা উল্টে দিয়েছে। ধীরে ধীরে টেবিলের ড্রয়ারটা খুলে একটা ছোট ব্লেড বের করে আনেতে ব্লেডটা নিজের আঙুলে ছুঁয়ে খুব হালকা করে কাটা দেয়। তারপর ব্লেডে লেগে থাকা রক্তটা দিয়ে আয়নার সামনে লিখে, আমার প্রিয় পুতুল। তারপর নিজেই হাসে, তোমার মতো আমিও খেলবো জাঙ্কুক, এবার তোমাকে বোঝাবো কেমন লাগে যখন তোমার অস্তিত্ব আমার হাতে বাধা পড়ে। সকালবেলা তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁটে লাল লিপস্টিক দিচ্ছে, গালে হালকা হাসি। আয়নায় তার প্রতিচ্ছবির পিছনে জাঙ্কুক দাঁড়িয়ে। তুমি আজ অনেকটা বদলে গেছো, আপনি তো চেয়েছিলেন আমি বদলাই, এখন যদি আমার বদল আপনাকে বিচলিত করে সেটা আপনার দোষ। জাঙ্কুক চুপ করে থাকে। তে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। আপনি আমাকে যখন বন্দি করেছিলেন তখন আমি কাঁদতাম, এখন আমি হাসি আর আপনি থমকে থাকেন। কেমন অনুভব হচ্ছে জাঙ্কুক? তুমি কি আমাকে ভালোবাসো না? তে ভালোবাসি, ভয়ঙ্কর ভাবে, এমন ভাবে যেভাবে জেলখানার কয়েদি নিজের কারাগারকে ভালোবাসে, কারণ সে জানে এটাই তার একমাত্র বাস্তবতা। আপনিও এখন তাই আমার বাস্তবতা, আর এই বাস্তবতাকে আমি ধ্বংস করে আবার গড়ব নিজের মতো করে। কথাটা শুনে জাঙ্কুকের চোখ মুখ রক্তলাল হয়ে ওঠে। সে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে। চারপাশে নিস্তব্ধতা, চিৎকার করে কাঁদে যেন। তে তার ঠোঁট শক্ত করে রাখে, চোখের পলক পড়ছে না। কিছু বলার জন্য ঠোঁট খুলে আবার বন্ধ করে। ঠিক তখনই জাঙ্কুক ধীরে ধীরে তার চারপাশে হেঁটে গিয়ে পেছন থেকে বলে, তোমার মতো মেয়ে যে এক সময় রেগে কাঁদে, তারপর হাসতে শেখে, তারপর নিজেই হিংস্র হতে চায়, কিন্তু হিংস্রতা সবাইকে মানায় না প্রিন্সেস, কারণ কিছু মানুষ জন্মায় শুধু ভালোবাসা পাওয়ার জন্য। তে ধীরে ধীরে জাঙ্কুকের দিকে ঘুরে দাঁড়ায়। জাঙ্কুকের চোখে অদ্ভুত কোমলতা, কিন্তু তার কণ্ঠে ভয়ঙ্কর নিয়ন্ত্রণ ফুটে উঠেছে। তুমি এখন যা করছো সেটা আসলে প্রতিশোধ না, এটা হলো আত্মধ্বংস, আর আমি সেটাও ভালোবাসি।
তোমার ক্ষয়ে যাওয়া, তোমার ভেঙে পড়া, তোমার নিজের উপর বিশ্বাস হারানো, এই সব কিছুকেই আমি নিজের করে নিচ্ছি। তুমি ভেবেছো তুমি বদলে গেছো, আসলে তুমি ধীরে ধীরে আমার মতো হয়ে যাচ্ছ, এবং সেটাই তো আমি চেয়েছিলাম প্রিন্সেস। তুই কাঁপতে কাঁপতে পেছনে সরে আসে, চোখে পানি এসে জমে। তবে সত্যিই তে জাঙ্কুকের মতো হয়ে যাচ্ছে? তুমি নিজেকে ভেতরে ভেতরে গুমড়ে ফেলেছো প্রিন্সেস। আমি থাকলে তোমার এই অবস্থা হোক আমি চাই না, তাই আজ থেকে টানা কয়েকদিন তুমি মুক্তভাবে ঘুরতে পারবে। তুই ঠিক বিশ্বাস হলো না জাঙ্কুকের কথা। হঠাৎ এত উদারতা কেন? আমাকে দিয়ে কি খুন করাতে চান এবার? তোমার এই কোমল হাত জোড়ায় রক্ত মানায় না প্রিন্সেস। তোমাকে আমি রান্না পর্যন্ত করতে দেই না, কারণ তোমার এই হাতে তাপ লাগলে আমি সহ্য করতে পারবো না। তুই মুখ কালো করে জাঙ্কুকের কথাগুলো শুনলো। এই কেমন পাগল লোক বাবা। তুই মনে হয় যে এখন জাঙ্কুকের আচরণে সে ভয় পাওয়া কমিয়ে দিয়েছে, ধীরে ধীরে যেন সে অভ্যস্ত হয়ে পড়েছে। তের ভাবনার মাঝে জাঙ্কুকের ভুরু কুঁচকে যায়, চোয়া শক্ত করে বলে। জাঙ্কুক তেকে পাশে বসিয়ে বলে উঠল, তুমি যখন বউগুমের সাথে একা একা এখানে এসেছিলে তখন এইভাবেই পাশাপাশি বসেছিলে তাই না? তে থতমত খেয়ে যায়। না না, আমি পেছনে বসেছি। সত্যি? হ্যাঁ। তাও আমার ভালো লাগছে না। এর শাস্তি আমি ঠিক দেবো তোমাকে, তবে এখন না। চলো এখন চা বাগান ঘুরবো। কথাটা বলেই জাঙ্কুক তেকে নিয়ে চলে গেল ঘুরতে। ঘোরাঘুরি শেষে সন্ধ্যা একটু আগে রিসোর্টে ফিরল জাঙ্কুক আর তে। দেখলো রিসেপশনের সামনে বেশ ভিড় জমে আছে। তে ভোর কুসকে জাঙ্কুককে জিজ্ঞাসা করলো, ভিড় কিসের ওখানে? আগে রিসেপশনিস্টের চোখহীন লাশ পাওয়া গেছে একটা রুমে, সেটা নিয়ে রিসোর্টবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। তে দাঁড়িয়ে পড়লো কথাটা শুনে, ঢোক গেলে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক ঠোঁট কামড়ে হেসে হালকা মাথা উপর নিচ করলো। তের কাশি উঠে গেল। জাঙ্কুক পানির বোতল এগিয়ে দিল। রিসোর্টের কাছের জানালায় বাহিরের দিকে তাকিয়ে আছে তে। চা বাগানের হাওয়ায় পর্দা দুলছে। জাঙ্কুক বাথরুমে গরম পানির শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। দরজা ভেদ করে ভেসে আসছে তার গুনগুন স্বর। এক অদ্ভুত ঘন ঠান্ডা কণ্ঠে গাওয়া দুটো লাইন। তুমি অন্য কারো চোখে তাকালে আমার মন দগ্ধ হয় নীরবে। তিনি জানালা থেকে চোখ সরিয়ে মোবাইল হাতে তুলে নিল। গোপনে স্ক্রল করতে করতে জাঙ্কুকের গ্যালারিতে ঢুকলো। হঠাৎই এক ছবি দেখে তার চোখ ছানাবড়া হয়ে গেল। রিসোর্টের সেই রিসেপশনিস্টের একটা ভয়ঙ্কর ছবি। তার চোখ দুটো ফাঁকা, মুখে তীব্র যন্ত্রণা। কে যেন শ্বাস নিতে পারছে না, হাতে থাকা ফোনটা কাঁপছে। এমন সময় পেছনে এসে জাঙ্কুক দাঁড়ায়। তুমি কি কিছু খুঁজছো প্রিন্সেস? তে ঝটকা খেয়ে পেছনে তাকায়। গা থেকে টপ টপ পানি পড়ছে জাঙ্কুকের। সে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। তে এত ভয়ঙ্করভাবে মারলেন কেন? ওর চোখ তোমার সৌন্দর্য দেখেছে প্রিন্সেস, লালসা জেগেছিল ওর মনে, তাই তো ওকে এত নিষ্ঠুরভাবে মরতে হলো। তে শুকনো ঢোক দিল কথাগুলো শুনে। জাঙ্কুক নিজের ঠান্ডা হাত তের গালে ছোঁয়ালো। কেঁপে উঠল তে। জাঙ্কুক হালকা ঠোঁট বাঁকিয়ে বলল, আমার ছোঁয়ায় আজও তুমি সেই প্রথম দিনের মতো করেই কেঁপে ওঠো। আই লাইক ইট বেবি গার্ল। তে দুই কদম পিছনে সরে গেল। চেঞ্জ করে নিন প্লিজ। কেন? আমাকে কি এভাবে দেখতে বাজে লাগছে? প্রশ্নটা শুনে তে আর চোখে তাকায় জাঙ্কুকের দিকে। তের গলা শুকিয়ে আসে। জাঙ্কুককে এমন অবস্থায় দেখে তার ভেতরটা কেঁপে ওঠে। তে দ্রুত চোখ ফিরিয়ে নেয়, কিন্তু অনুভব করে পিছন থেকে তার বুকের ঠিক কাছে এসে দাঁড়িয়েছে জাঙ্কুক। তোমার চোখে ভয় দেখি প্রিন্সেস, কিন্তু সেই ভয়েও আমার জন্য ভালোবাসার ছায়া আছে, তা আমি জানি। তে জাঙ্কুককে ধাক্কা দিতে গিয়েও পারল না। জাঙ্কুকের হাত তার ওদরের চারপাশে ঘিরে ফেলেছে। এই হাতে ফোনটা নিয়ে টেবিলে রাখলো, অন্য হাত দিয়ে তের কাঁধের চুলগুলো আলতোভাবে সরিয়ে দিল। তে ফিসফিস করে বলল, আপনি ভয়ঙ্কর, কিন্তু মাঝে মাঝে মনে হয় ভয়টাই আমার অভ্যাস হয়ে যাচ্ছে। ভয়ঙ্কর আমি সবার জন্য, শুধু তোমার জন্য আমি পাগল। জাঙ্কুকের উষ্ঠ তের লতিতে স্পর্শ করে। গলা শুকিয়ে আসে তের। পায়ের নিচ থেকে সব ভার নেমে যাচ্ছে, মনে হয় নিজেকে ছাড়িয়ে নিতে চায়, অথচ হৃদয় জুড়ে জমে থাকা শূন্যতা যেন এক অদৃশ্য ভারে তাকে বেঁধে রেখেছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, তুমি চাইলে চলে যেতে পারো, কিন্তু বিশ্বাস করো, তুমি গেলেও আমার ভালোবাসা তোমাকে ঘিরেই থাকবে। তোমার ঘ্রাণ, তোমার নিঃশ্বাস, তোমার কান্না সব আমার কাছে বন্দি। এক টানে তেকে নিজের বুকের কাছে টেনে নেয় জাঙ্কুক। আমি পালাতে চাই, কিন্তু আপনি যে আমাকে বেঁধে রেখেছেন ভালোবাসার নামে, এটা প্রেম না, এটা এক ধরনের বন্দিত্ব। জাঙ্কুক তেকে নিজের দিকে ফিরিয়ে তের কপালে চুমু দিয়ে বলে ওঠে, তুমি জানো না প্রিন্সেস, বন্দিত্বটা কেমন, যখন ভালোবাসাটা একপাক্ষিক হয়। আমি তো নিজেই বন্দি তোমার কাছে। তের চোখে জমে থাকা পানি গড়িয়ে পড়ে জাঙ্কুকের গলায়। সে আর প্রতিরোধ করে না। জাঙ্কুক তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। বাইরে রাতের গভীরতা নেমে এসেছে ধীরে ধীরে।
ভিতরে দুটো মানুষ জড়ানো একে অপরের নিঃশ্বাসে, একটা নিষিদ্ধ পাগলামি ভরা ভালোবাসা যা ভয় আর মোহের মাঝামাঝি কোনো এক অসম্ভব আবেশে গেঁথে গেছে। সকালবেলা চোখ মিলতেই দেখে জাঙ্কুকের গা থেকে চাদর খানিকটা সরে গেছে। তার বাম কাঁধ জুড়ে এক ছোট্ট আঁচলের দাগ। তে জানে এটা তারই দেয়া, তবে সে জানে না ভালোবাসার মাঝে আমার ক্ষত কত সুন্দর লাগে। জাঙ্কুক পাশ ফিরে তার দিকে তাকায়, কণ্ঠটা এখন একদম নিচু, যেন শব্দ করলে এই শান্ত সকাল ভেঙে যাবে। এমন করে তাকিয়েছো কেন প্রিন্সেস? খুঁজছি আপনার মতো ভয়ঙ্কর একটা মানুষ এত কোমল মুখ নিয়ে ঘুমায় কিভাবে? ভয়ঙ্কর আমি বাইরে, তোমার পাশে আসলেই আমি শান্ত হই। তুমি ছাড়া আমি কেমন যেন একটা বাঘ যাকে খাঁচা ছাড়া রাখলে রক্ত চায়, কিন্তু তুমি হলে আমি শুধু নিঃশ্বাস চাই। তে এক চুল এগিয়ে জাঙ্কুকের বুকের কাছে মুখ লুকিয়ে ফেলে। চাদরের ভেতর দুজনের গা একসাথে জড়িয়ে থাকে। আজকের দিনটাও তে আর জাঙ্কুক ঘোরাঘুরি করে কাটায়। রাত তখন 8টা পেরিয়েছে। তে রিসর্টের বারান্দায় বসে অরেঞ্জ জুস খাচ্ছে। জাঙ্কুক শাওয়ারে। জাঙ্কুকের ফোনটা বিছানার উপর পড়ে আছে। তে একবার বারান্দা থেকে ফোনটা দেখে ফ্রেশ চোখ সরিয়ে নেয়, কিন্তু কৌতূহল ওটাকে তো আর সহজে ঠেকানো যায় না। অবশেষে উঠে গিয়ে ফোনটা হাতে নেয় তে। স্ক্রিনে ভেসে ওঠে একটা মেসেজ। তার বাবা মেসেজ করেছে, জেকে বিয়ে করেছে, ভি নামের মেয়েকে উদ্ধার করতে গিয়ে বিয়ে করে নিয়ে এসেছে। জাঙ্কুক, তুমি যত তাড়াতাড়ি পারো ঢাকা ফিরে এসো, বাসার সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তের চোখ স্থির হয়ে যায়। জেকে ভাইয়া বিয়ে করেছেন, কিন্তু উনি তো জেনিকে ভালোবাসতেন। হাত থেকে ফোনটা ধীরে ধীরে নামিয়ে আনেতে। এই গল্পের 3য় সিজনের সমাপ্তি এখানেই। আর মাত্র একটা সিজন বাকি আছে, তারপরই গল্প শেষ।